বাংলাদেশের রাজনীতি মানেই শুধু দল আর ক্ষমতা নয়, এটা আশা আর হতাশার এক দীর্ঘ গল্প। ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো উত্তাল গণ অভ্যুত্থান, আবার কখনো নীরব আত্মসমর্পণ। তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ক্লান্ত জাতি। এই শূন্যতার মধ্যেই একটি নাম আবার ফিরে এসেছে আলোচনার কেন্দ্রে, তারেক রহমান। কেউ বলছে তিনি বদলে গেছেন, কেউ বলছে এটা সময়ের তৈরি এক আবরণ মাত্র। কিন্তু প্রশ্ন একটাই, এই ফিরে আসা কি কেবল এক রাজ পরিবারের নিয়মিত রাজনীতির ঘটনা, নাকি বাংলাদেশের মধ্যপন্থী উদার রাজনীতির জন্য সর্বশেষ আসার গল্প? আজকের এই ভিডিওতে আমরা খুঁজব আস্থা, শঙ্কা ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য পথ। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। মায়ের মৃত্যুর পর তারেক রহমান এখন বিএনপির স্থায়ী চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার অল্প কয়েকদিনের মধ্যেই তার রাজনীতিকে ঘিরে দেশের অভ্যন্তরে একটি অদ্ভুত আস্থার আবহ তৈরি হয়েছে। কেউ বলছেন এটা এক গুণগত পরিবর্তন, আবার কেউ বলছেন এটা ক্ষমতায় যাবার জন্য তৈরি করা সাময়িক খোলস। এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, কারণ আমরা অতীতে দেখেছি ঔদার্যের ঝিলিমিলি, আতশবাজির ফুলঝুরি, যেগুলো আলো ছড়ালেও বেশি দিন টেকেনি। তবু রাজনীতির খেলায় অনেক সময় ধারাভাষ্যই বলে দেয় খেলার গতি কোন দিকে যাচ্ছে। দেশের সংবাদ মাধ্যমগুলোর কর্ণধার ও সম্পাদকদের ওপর মানুষের আস্থা অন্যদের চেয়ে আলাদা, কারণ মানুষ জানে সংবাদের ভেতরের সত্যটা এরাই সবচেয়ে ভালো ধরতে পারেন। 10 জানুয়ারি দেশের শীর্ষ সম্পাদকরা একত্রিত হয়েছিলেন। তাদের আলোচনার কেন্দ্রে ছিল তারেক রহমান। গত 17 বছরে তার পরিবর্তন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার কাছে প্রত্যাশা। এই সম্পাদকদের চোখ দিয়েই যদি আমরা তারেক রহমানকে দেখি, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এখানে আস্থার পরিমাণ বড় আর প্রত্যাশা তার চেয়েও বড়। মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, 23 বছর আগে যাকে তিনি চিনতেন, আজ তার চোখে সেই মানুষটি আর এক নন। 23 বছরে তারেক রহমানের ভেতরে একটি আমূল পরিবর্তন এসেছে। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির আরো বড় প্রেক্ষাপটে বিষয়টিকে দেখেন। তিনি বলেন, আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যখন গণ অভ্যুত্থানের মুখে একটি পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটেছে, কিন্তু মানুষের আত্মদানের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ছিল তা এখনো পূরণ হয়নি। BDNews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি বলেন, তারেক রহমান এসেছেন স্বপ্ন নিয়ে, এসেছেন পরিকল্পনার কথা বলে। আর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সবচেয়ে স্পষ্ট করে বলেন, দেশের মানুষ চায় গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা এবং সুশাসন। এই বক্তব্যগুলো একত্র করলে একটি বাস্তবতার সামনে আসে। দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে এই মুহূর্তে অনেকেই তারেক রহমানের দিকেই তাকিয়ে আছে। কিন্তু এই আস্থা তৈরি হওয়ার আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই মাত্র মাস দুয়েক আগেই দেশে ফেরা নিয়ে তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট দেশের রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা তৈরি করেছিল। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যাদের ওপর মধ্যপন্থীরা ভরসা করছে, তারা তখন গভীর হতাশায় পড়ে যায়। প্রশ্ন উঠেছিল, দলের শীর্ষ নেতা দেশে ফিরতে না পারলে দেশের ভবিষ্যৎ কি, নাকি মাঝ সাগরে নাবিক ছাড়া নৌকার মতো দলটি দিকহীন হয়ে পড়বে? এই অনিশ্চয়তায় সবচেয়ে বেশি অস্বস্তিতে ছিলেন দেশের উদারপন্থী ও মধ্যপন্থীরা। তাদের প্রশ্ন ছিল, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ থাকা একটি দল কিভাবে মধ্যপন্থীদের একমাত্র ভরসার কেন্দ্র হয়ে উঠল? উত্তরটা কঠিন হলেও বাস্তব, কারণ ভরসা করার মতো আর কেউ ছিল না। চারদিকে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাবার জন্য 71-এর পরাজিত শক্তি হুঙ্কার দিচ্ছে। মৃত্যুর আগে লেখক ও রাজনৈতিক দার্শনিক বদরউদ্দিন উমর বলে গিয়েছেন, এই পরিস্থিতিতে বিএনপিকেই সবচেয়ে প্রগতিশীল বলে মনে হয়। গত 17 বছরের অবৈধ ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সেকুলার ধারার রাজনীতির মুখোশে এই দেশে বহু নিপীড়ন চালিয়েছে। এর ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তারই সুযোগ নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও সেকুলার ধারার রাজনীতির ওপর আক্রমণ চালায় উগ্রপন্থী একটি গোষ্ঠী। এই পরিস্থিতিতে দেশের মধ্যপন্থী উদার রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়। এই শূন্যতার সুযোগ নেয় জামায়াতে ইসলামী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের জয় এই ধারণাকে আরো শক্ত করে তোলে। বিদেশি রাষ্ট্রদূতদের দল বেঁধে জামায়াত অফিসে যাতায়াত এমন এক বার্তা দিচ্ছিল যে সামনের নির্বাচনে জামায়াতের ল্যান্ডস্লাইড ভিক্টরি কেউ ঠেকাতে পারবে না। 2025 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এই আত্মবিশ্বাসের প্রকাশ আরো স্পষ্ট হয় চট্টগ্রামের এক সভায়, যেখানে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী খোলাখুলিভাবেই বলেন, নির্বাচন জিততে হলে প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। এই বক্তব্য দেশের চিন্তাশীল রাজনৈতিক মহলে গভীর শঙ্কা তৈরি করে। ক্ষমতায় যাবার আগেই যদি ভাষা এমন হয়, ক্ষমতায় গেলে কি হবে? এরপর আসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মিডিয়া অফিসে হামলা, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ভাঙচুর। ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী সবকিছু মিলিয়ে একটা বার্তা স্পষ্ট হয়ে ওঠে, আমরা দ্রুত নৈরাজ্যের দিকে এগোচ্ছি।
এই সময় অনেকের আশা ছিল তরুণদের দল এনসিপির প্রতি, কিন্তু অভ্যন্তরীণ কোন্দল ও সিদ্ধান্তহীনতা তাদের সেই জায়গায় পৌঁছতে দেয়নি। শেষ পর্যন্ত তারা পরিচিত রাজনৈতিক শক্তির সঙ্গেই পথ চলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটেই তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে বড় একটি মোড় তৈরি করেছে। বিএনপির ভাষা বদলেছে, উগ্রতা কিছুটা কমেছে, সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। এখন পর্যন্ত তারেক রহমান বড় কোনো উদ্যোগ নেননি, কিন্তু বড় কোনো ভুলও করেননি। ধীরে স্থিরভাবে তিনি নতুন প্রত্যাশার জন্ম দিয়েছেন। ভারত ও পাকিস্তান দুটি পরস্পর বিরোধী রাষ্ট্র তার সঙ্গে যোগাযোগ করেছে। এতে দলটির প্রতি দেশের মানুষের আস্থাও বাড়ে। নির্বাচনী রাজনীতিতেও তিনি ধীরে এগোচ্ছেন, বিদ্রোহীদের সঙ্গে কথা বলেছেন, শরিকদের আসন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিএনপি প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলছে। এটা ভোটের কৌশল হোক বা ভদ্রতার রাজনীতি, মানুষ মব সংস্কৃতি থেকে বের হতে চায়। জামায়াত বিষয়টি বুঝেছে। বিএনপির অগ্রগতি তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর পর জামায়াত আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন জাতীয় সরকার গঠনের কথা ওঠে। এটা জামায়াতের দুর্বলতা নাকি পুরনো সম্পর্কের দিকে ফেরা, সে প্রশ্ন জনগণের সামনে খোলা। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই নতুন আস্থা বিএনপি কতদিন ধরে রাখতে পারবে? কারণ বড় দলের অহংকার আর ক্ষমতার লালসায় টকবক করতে থাকা নেতারা দলের ভেতরেই লুকিয়ে আছে। তারেক রহমান যদি সেগুলো সামলাতে না পারেন, তাহলে মানুষ আবারও ধর্মভিত্তিক রাজনীতির দিকেই ঝুঁকবে, আর তখন সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াত। রাজনীতি কখনো শুধু প্রতিশ্রুতির খেলা নয়, এটা মানুষের ধৈর্যেরও পরীক্ষা। আজ বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে ঘিরে একটি নতুন আস্থা তৈরি হয়েছে, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে আস্থা শব্দটা যতটা সহজ, তা ধরে রাখা ততটাই কঠিন। বড় দল মানেই বড় দায়িত্ব, আর সেই দায়িত্বে ব্যর্থ হলে শূন্যতা কখনো খালি থাকে না, প্রশ্নটাই রয়েই যায়। এই আস্থা কি সময়ের সাথে টিকে থাকবে, নাকি এটাও অতীতের মতো আরেকটি অপূর্ণ অধ্যায় হয়ে যাবে? বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে। এবার উত্তরটা আসবে কথায় নয়, কাজে। ডেইলি হেডলাইন, ঢাকা।